এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই। প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে, এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন সাইন নাই। যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। এটা আসলে আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে। সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদতেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো। যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। এবং আমরা হয়তোবা, আমি ভেবেছিলাম যে হয়তোবা 2টি করে ভোট দিতে হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে। কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতির যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে, সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি। এটির বিশেষ কিছু কারণ রয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে, যারা উপস্থিত হতে পারেনি। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল, যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল, যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে কিছুই জানে না। যে আমাদের আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী, তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি, প্রগতি স্কুল, বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং, সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। দেখেন, আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা, তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে। প্রথমে ধানের শীষে 456টি, আম মার্কার তরিকুল ইসলামকে 583 ভোট দেখিয়েছে, যেটি আগের ইয়াতে দেখিয়েছি আমি। একই জিনিস আবার তারা দেখেন, এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে, ছিঁড়ে রেখেছে তারা। তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে 456টা। এবার বড় করে দাও, ছেঁড়া বিষয়টা দেখেছে তারা, এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের। আর একটু নিচের দিকে নামায় দাও। হ্যাঁ, 456টি, আর ধানের শীষে দেখিয়েছে 583 ভোট। এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না। এটা তো একটা কেন্দ্র এরকম দেখিয়েছে, এরকম অসংখ্য কেন্দ্র আছে, যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি। এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে
তাদেরকে দূরে সরিয়ে রাখে। তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা এখানে আমার কাছে 34টির উপরে শিট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই, প্রত্যেকটির একটিতেও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই, প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে। এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন সাইন নাই, সাইন নাই। তারা তাদের, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে, চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটার সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা করেই একদম সরকারি যে আমাকে হারাতে হবে এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। ভোট বাতিল করেছে হচ্ছে 3764টি ভোট, যেখানে দেখা গেছে যে ওই প্রিজাইডিং অফিসারের সাইন নাই। তো প্রিজাইডিং অফিসারের সাইন নাই সেটা কি আমার দোষ? প্রিজাইডিং অফিসারের সাইন নেই। আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। তো একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না। এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট, এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়, এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। এবং এখানে আমাদের যে পোস্টাল, এখানে আমি একটি বিষয় বলি, এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে, তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে সেখানে ব্যবধান দেখা যায় 3361 ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে। কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় 3764টি, আর পোস্টাল ব্যালট হচ্ছে 80টি, সব মিলিয়ে 3744 ভোট। এখানে আমাকে হারানো হয়েছে 3361 ভোটে। যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই। এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান। পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি, বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরও 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি, এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি। বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না, কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি, যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন, তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না। কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন, এবং আমার কাছে প্রমাণ সহকারে সব কিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে
তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের এখনও যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনও যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না। এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আহ্বান করব যে আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা 16 আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি। আচ্ছা, যাই হোক, আমার অবগত ছিলাম না আমি যেহেতু একটু আগে এসেছি যে গেজেট প্রকাশ হয়েছে। যদি হয় তো আমি নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা 16 আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান করছি। ডেফিনেটলি এটা আগামী আজকে তো হচ্ছে শনিবার এবং এটি আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। আমি সব কিছু মিলিয়ে বলছি যে নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সব কিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের মহান হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। ডেফিনেটলি আমি আমার মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছে টোটাল অনিয়মের বিষয়গুলো তুলে ধরেছি এবং তিনি বলেছেন যে আমরা এই অনিয়মের অবশ্যই প্রতিকার করব। যেখানে যেখানে আমাদের অনিয়ম হয়েছে, যেখানে যেখানে কারচুপি দেখা দিয়েছে, সেগুলো তথ্য প্রমাণসহ আমরা সরকারের কাছে, আমরা নির্বাচন কমিশনের কাছে, আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা সেই আবেদনের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দেখেন, এটা আমাদের শপথ গ্রহণ হবে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ইতিমধ্যে গেজেট প্রকাশ হয়েছে। আমি আশা করি যে সেটা আমাদের আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে, আমি সেইটি তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব। কাউকে ঢুকতেও দিচ্ছিল না, আমাকেও বের হইতে দিতেছিল না, বাইরে কারোর সাথে কথা বলতে দিতেছিল না। আমার পাশের বুথেও আমি বাহির থেকে শুনতেছিলাম যে গণনা শেষ, আমার বুথে আমি 16 ভোটে আগাই ছিলাম, ধানের শীষ প্রার্থী আমাদের ভাই আগানো। আমার পাশের বুথে 1 ভোট ওরা আগানো ছিল, দাঁড়িপাল্লা, 1.5 ঘন্টায় শেষ ওদেরটাও। কিন্তু পাশের বুথে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাকে রুম হতে বের হতে দিতেছে না তারা। তখন আমি বাহিরে মাঠে যারা ছিল ওদের জিজ্ঞেস করি কেন বের হতে দিতেছে না, কনস্টেবলকে বলতেছে আমাকে বের হতে দেন। বলে আপা আপনার কাজ আছে, বের হতে পারবেন না। তখন আমি মাঠে যারা ছিল ওদেরকে ডাক দিয়ে বললাম যে এটা জানাও, বাহিরে জানাও যে কেন ওরা এতক্ষণ ওই রুম। ওরা বলতেছে দরজা জানলা সব বন্ধ, ওই বুথে সব বন্ধ, কাউকে ঢুকতেও দিতেছে না, বের হইতে দিতেছে না। তখন আমি বাহিরে ফোন করলাম, ওই বাহিরে যারা ছিল ওদেরকে দিয়ে ফোন করাইলাম। তখন তারা বাহির থেকে আর্মি পাঠায়, যাওয়ার পর আর্মিরা তাদের গেট লক করে ওদেরকে বের করে বলে যে আমাদের আর কিছু বাকি আছে গণনা। বললো যে কিছুক্ষণ সময় দিয়ে চলে গেল। আবার দেখা যায় আরো আধা ঘন্টা চলে গেছে। আমি ওদেরকে আবার বললাম আমাকে বের হইতে, আর্মিরা যখন আসছে তখন আমাকে বের হইতে রুম থেকে। আমি বললাম যে দেখেন আমাকে রুম থেকে বের হচ্ছে দিতেছে না, এই রুমে আমাকে আটকে রাখছে কেন, কি কারণ? আমার বুথ তো গণনা শেষ, আর পাশের রুমে যে কি হইতেছে বাইরে থেকে বলতেছে সব বন্ধ। তখন আমি বের হয়েছে
ওই রুমের সবগুলি জানালা টানলাম, দেখি একটা জানালা খুলে আসছে। তখন দেখি ভিতরে অনেক ছেলেরা আর ওরা সব আটকানো। তখন আমি ওদেরকে ভিতরে মুখ দিয়ে বললাম যে আপনাদের এত সময় লাগছে কেন? 2 ঘন্টা আগে আমাদের গণনা শেষ, আপনাদেরও 6টা বক্স, আমাদেরও 6টা বক্স, পাশের বক্সেরও 6টা বক্স, তাহলে আপনাদের কেন এত সময় লাগতেছে? আমাকে বলে আপনি এখান থেকে সরেন, সরলে ভালো হয় বলে আমার হাত থেকে জানলা টেনে তারা জানলাটা আটকা দিয়ে আমি আবার যখন বাইরে ফোন করে, আমার কাছে কোনো মোবাইল নেই, ওই বাইরের লোক দিয়ে আবার ফোন দিতেছি। ফোন দেওয়ার পর আবার আর্মিরা আসছে, তখন আসার পরে আর্মিরা বের করে নিয়েছে। তার প্রমাণ দেখেন, এই রুমে কোনো এজেন্টের কোনো সিগনেচার নাই, আর তাদের 3 ঘন্টা লাগবে কেন? আর যেখানে আমার বুথে আমি 16 ভোট আগানো, এখানে 298 ভোট, এই কেন্দ্র 3 ঘন্টা বসে গণনা করে তারা কি করছে এই বুথটাতে? তারা 298 ভোট আগানো কেন? আমি সাথে সাথে তখন বলছি যে 3 ঘন্টার একই বক্স, একই সমান, ওইখানে তো 10-12টা বক্স ছিল না, আমারও বুথে 6টা বক্স ছিল, তাদের বুথেও 6টা বক্স, তারা 3 ঘন্টা কি করছে? আর তারা কিভাবে আগায় একই সেন্টারে? ওইখানে অলৌকিক কিছু ঘটনা ওখানে ঘটেনি, তাহলে ওইখানে তারা কিভাবে আগে? এখানে কারচুপি স্পষ্ট বোঝা যাইতেছে। 3 ঘন্টা সময় নিচ্ছে দরজা সব বন্ধ করে, আর তাদের কোনো সিগনেচার নাই। এজেন্টের তো সিগনেচার থাকবে, আমার অন্য বুথগুলিতে যেমন সিগনেচার আছে আমাদের। আর ওইখানে তারা অনেক লোক ঢুকেছে, অনেক ছেলেরা কারা? ওরা নাকি 4টার পরে ঢুকছে। আমাদের পুলিং এজেন্ট ছিল বাচ্চা মেয়ে, ওদেরকে আমি যখন জিজ্ঞাসা করি ওরা থতমত, হয়তো ওদের কোনোভাবে বিধ্বস্ত করছে এখানে। ওরা কিছুই বলতেছে না, শুধু চুপ করে রয়েছে, চুপ। ওদের মুখে একটা ভয়ের ভাব ছিল, বাচ্চা কয়েকটা মেয়ে ছিল। এই রুমে আটকে রাখছে, এই রুমে আমাকে রুমে রেখে বলছে আপনি বের হইতে পারবেন, আপনার কাজ আছে। গেটের সামনে 2জন কনস্টেবল বসে দিচ্ছে, 2 ঘন্টা আমাকে আটকে রাখছে রুমের, বের হইতে দেয়নি, ভিতরে কাউকে ঢুকতে দেয়নি আমার রুমে।